এবার ভোট অন্য রকম। আমি এটা আগে অনেকবার বলেছি, আবার বলছি। আমি কেন অন্যরকম তার অনেক কারণ বলেছি, আজ আপনাদের জানিয়ে দিই। এবারের ভোটে 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 123 ধারা প্রয়োগ হচ্ছে পশ্চিমবঙ্গে, যেটা অতীতে কখনো হয়নি। আর তাতেই শাসক তৃণমূলের দম বন্ধ হয়ে যাবে। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানতে পেরেছেন যেটা হতে পারে, তাই তার ধর্ণা, তাই তার এত কিছু। শুধু 123 ধারা নয়, সেই সঙ্গে 311 ধারা প্রথমবার লাগু হতে চলেছে। খুব তাড়াতাড়ি ঘোষণা হবে। এই দুটো ধারায় কি কি হতে পারে সেসব আমি আপনাদের বলবো, বিস্তারিত জানাবো। যদি আলোচনা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্ষী বলছে, এই যে দুটো ধারা, এই দুটো ধারা প্রয়োগের ফলে তৃণমূলের কেন দম বন্ধ করা অবস্থা হবে সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্ষী বলছে। আমাদের দেশে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ কঠিন যে আইনটা রয়েছে সেটা হচ্ছে 123 ধারা। 1951 সালে যখন জনপ্রতিনিধিত্ব আইন তৈরি হয়েছিল, তখন এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে ভেবেই এই 123 ধারার জন্ম হয়েছিল, কিন্তু সেটা প্রয়োগ করতে হয়নি। অবশেষে পশ্চিমবঙ্গে সেটা প্রয়োগ করতে হচ্ছে। এটা বাঙালির কাছে লজ্জার, এটা নিয়ে নিঃসন্দেহ। আমার কাছে সবসময় এটা লজ্জার যে পশ্চিমবঙ্গের জন্য দেশের অন্য রাজ্যের তুলনায় আলাদা আইন প্রয়োগ করতে হচ্ছে সুষ্ঠু, শান্তিপূর্ণ, স্বাভাবিক নির্বাচন করার জন্য, স্বচ্ছ নির্বাচনের জন্য। দেশের কোথাও যেটা এতদিন প্রয়োগ হতে দেখা যায়নি। আমি তো আগেই বলেছি এবার ভোট অন্যরকম। আপনারা দেখুন, ভোট ঘোষণার পরে নয়, ভোট ঘোষণার আগে থাকতেই বোঝা গেছে যে এবারের ভোট অন্যরকম হতে চলেছে। আর ভোট ঘোষণার পরে এবেলা ওবেলা কার্পেট বম্বিং শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এমন পরিস্থিতি যে এই প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছতে পৌঁছতে অনেক কিছু কঠিন সিদ্ধান্ত কমিশন নিয়ে নিতে পারে কেন, নেবেই। এমন পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। আপনারা জানেন, সম্প্রতি কমিশনের ফুল বেঞ্চ গণেশ কুমার নিজে এসেছিলেন। রাজ্যের সব জেলা শাসক, পুলিশ সুপার, কমিশনার এদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তখন তিনি যা জানিয়ে গেছেন তাতে জেলা শাসকরা, পুলিশ সুপাররা সব বুঝে গিয়েছিলেন তারা কেমন। তিনি এটা বলেছিলেন, আপনারা সকলে আমার সন্তান সম, বলেছিলেন গণেশ কুমার। এবং এই সন্তান সমদের উপরে না বেশি বোঝা চাপাতে চাইছেন না গণেশ কুমার। নির্বাচন কমিশন তাই জেলা কর্তাদের কাছে এই যখন ঊর্ধ্বতন, মানে বুঝতে পেরেছেন তো, ওপর থেকে যখন চাপ আসে, কালীঘাট, ক্যামাক স্ট্রিট, আরও জেলায় জেলায় এরকম অনেক কিছু আছে, সেখান থেকে নানা রকম নির্দেশ আসবে জেলা শাসকদের ওপর, এটা করো, ওটা করতে হবে, না হলে ট্রান্সফার। এই যে চাপ, এই চাপটা জেলা শাসকরা ভোটের সময় অত চাপের কাজ, তার মধ্যে আবার এই চাপ সহ্য করতে পারবেন না। তাই কমিশন ঠিক করেছে জেলা শাসকদের ভোটের চাপ নিতে হবে না। তাই জন্যই তো ওই 123 এবং 311 ধারা প্রয়োগ হতে চলেছে। আপনারা একবার ভেবে দেখুন, ভোট ঘোষণা হলো কবে? 15ই মার্চ বিকেলের দিকে। তারপর মধ্যরাতে প্রথম বোমা, 15ই মার্চ মধ্যরাত 12টা 19 নাগাদ আমি পেলাম মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সরে গেছেন, স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা সরে গেছেন। দুজনেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানহাত বাঁহাত, বুঝতে পেরেছেন, তারা সরে গেলেন। তারপর 16ই মার্চ ভোট ঘোষণার পরের দিন সকাল হলো। সকাল মুখ্যমন্ত্রী জানতে পারলেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে আর নেই, মানে দায়িত্বে নেই। পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার দায়িত্বে নেই। রাজ্য পুলিশের ডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল দায়িত্বে নেই। ডিজি, কারা বিভাগের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা দায়িত্বে নেই। এটা 16ই মার্চ কোনো রকমের সয়ে নেওয়া গেল। এরপরে 17ই মার্চ 12 জন পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হলো। 12 জন
সন্তান সম, তাদের উপরে বেশি চাপ রাখতে চাইছেন না। 4 কমিশনারেটের সিপি, এর মধ্যে কলকাতার ডিসি সেন্ট্রালকে আপনাদের মনে আছে তো, আরজি করের সময় 2 জন এজিডি পদমর্যাদার কর্তা, এদের সবাইকে সরিয়ে দেওয়া হলো। ওই দিনটা গেল 18ই মার্চ। বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা, তার আলটিমেট কি হচ্ছে সেটা আমি পরে বলছি আপনাদের। শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজা, রাজ্যের 5 ডিআইজি, 12 জেলা শাসক, দক্ষিণ কলকাতার ডিইও, কলকাতা পুরসভার পুর কমিশনার, যিনি আগে দক্ষিণ 24 পরগনার জেলা শাসক ছিলেন, ভাইপো বাবুর লোক বলে পরিচিত, তারা কেউ দায়িত্বে নেই। শুধু দায়িত্বে না রাখা নয়, একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় আমলা এবং আইপিএস আধিকারিককে অপসারণ করা হচ্ছে, এবং তাদেরকে ভোটের সময় তারা যাতে বাংলায় কষ্ট করে না থাকতে হয় তার ব্যবস্থাও করে ফেলছে কমিশন। এই যে তালিকা যাদেরকে সরানো হচ্ছে, তাতে ভাইপো বাবুর পছন্দের অফিসাররাও আছেন। বলে দেওয়া হয়েছে নির্বাচন সংক্রান্ত কোনো কাজে তাদের আপাতত ব্যবহার করা হবে না, করা যাবে না। এবারে এই আধিকারিকদের বললাম তো, অনেককে এবার ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে পর্যবেক্ষক করে। কোনো একটা ধরুন এই রাজ্যে বিশাল দায়িত্ব, তার অম্বি তম্বি, তিনি কথায় কথায় বিরোধীদের মাথা কেটে নেন, এরকম কর্তা, পুলিশ কর্তা, প্রশাসনের কর্তা, তাকে হয়তো তামিলনাড়ুর একটা বিধানসভা তার পর্যবেক্ষক করে দেওয়া হয়েছে। ভোটের সময় তারা বাংলাতে থাকতেই পারবেন না। বাংলায় থেকে যে অধস্তনদের ফোনে একটু বলবেন টলবেন, উপায় নেই। মুখ্যমন্ত্রী কমিশনের এই সরিয়ে দেওয়া যারা অফিসার, তাদেরকে সঙ্গে সঙ্গে তার পছন্দের অন্য জায়গায় বসিয়ে দিয়েছিলেন। কমিশনার পদ থেকে সরিয়েছে, ওখান থেকে সরিয়ে যায়, জেলা শাসক এখানে রাখি, কিছু তো কাজ হবে। কমিশন বলে দিয়েছে এদের যে পুনর্বহালের সিদ্ধান্ত সেটাও নাকচ। অর্থাৎ মুখ্যমন্ত্রী অপসারিতদের যে পুনর্বহাল করেছিলেন, পুনর্বাসন দিয়েছিলেন, সেটাও মানতে চাইছে না। 15 জন অপসারিত আইপিএস অফিসারকে কেরল এবং তামিলনাড়ুতে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখুন ডান দিকে স্ক্রিনে দেখুন, এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রিয় মুরলীধরের ট্রান্সফার লেটার। ভোটের সময় বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন যিনি, মুরলীধর, বাংলা থেকে অনেক দূরে তামিলনাড়ুর একটি ছোট্ট বিধানসভায় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে কমিশনের এই ধরনের সক্রিয়তা অতীতে দেখা যায়নি। আমি বারবার বলছি, এবার ভোট অন্যরকম। তৃণমূল বনাম বিজেপির ভোট নয়, তৃণমূল বনাম বাম কংগ্রেসের ভোট নয়, তৃণমূল বনাম বাংলার ভোট, তৃণমূল বনাম নির্বাচন কমিশনের ভোট, তৃণমূল বনাম সংবিধানের ভোট, গণতন্ত্র রক্ষার ভোট। তাই এবার ভোট অন্যরকম। এই অপসারিত আধিকারিকদের সরিয়ে নতুন নতুন নিয়োগও কিন্তু কমিশন নিজের থেকে করে ফেলেছে। আর বলা হচ্ছে যে পুরনোরা ভোটের কাজে প্রত্যক্ষভাবে তো নয়ই, পরোক্ষভাবেও যুক্ত থাকতে পারবেন না। আপনাদের আমি তালিকাটা বলি, এখনো পর্যন্ত ওই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বাদ দিলে 5 জন ডিআইজি, 2 পুলিশ কমিশনার, অনেক জেলা শাসককে সরিয়েছে। নতুন জেলা শাসক 11টি জেলায়, মানে 11 জায়গায় তো হয়েছে। বিধাননগর এবং শিলিগুড়ির পুলিশ কমিশনারেট, এই 2 কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। আর বিধাননগরের তো বললাম, তাদের তামিলনাড়ুর কোনো জায়গায় পর্যবেক্ষক করা হয়েছে, এবং তাদের বলে দেওয়া হয়েছে অবিলম্বে নতুন জায়গায় দায়িত্ব পালন করতে যোগ দিতে হবে। মনে রাখতে হবে এই আইপিএসরা না সবাই কেন্দ্রীয় সরকারের অধীনে। রাজ্যের 12 জন পুলিশ সুপারকে বদল করে দিয়েছে কমিশন। সরানো হয়েছে কলকাতার ডিসি সেন্ট্রাল, বলছিলাম আরজিকর কাণ্ডের সময় ইন্দিরা মুখোপাধ্যায়, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। 4 পুলিশ কমিশনারেটের কমিশনার, এডিজি পদমর্যাদার 2 জন কর্তাকেও সরিয়ে দিয়েছে। এবার বলি সেই মারাত্মক পরিকল্পনাটার কথা। এই যে নতুন জেলা শাসক, নতুন পুলিশ কমিশনার সহ অন্যান্য পদে নিয়োগ করা হয়েছে, তাদের না ভোটের সময় কাজ করতে হবে না, কোনো কাজ নেই তাদের, কমিশন জানিয়ে দিয়েছে। এটাই হচ্ছে 123 নম্বর ধারা। মানে 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 123 ধারা, এটার মানে হচ্ছে ভোট দানে
তথা ভোট প্রক্রিয়ায় কেউ কোনোভাবে বাধা দিলে তার বিরুদ্ধে সরাসরি নির্বাচন কমিশন আইনি পদক্ষেপ করতে পারবে। যে কারো বিরুদ্ধে অভিযোগ এলেই ব্যবস্থা। এমন বিধির অস্তিত্ব থাকলেও বারবার বলছি এতদিন প্রয়োগ হতে দেখা যায়নি। আমাদের লজ্জা না গর্ব আমি জানি না, সেটা এখানে হচ্ছে। আরও মারাত্মক 311 ধারা বলি। এতদিন কি নিয়ম ছিল? কমিশনের যে কোনো সিদ্ধান্ত কার্যকর করতেন কারা? জেলা শাসক এবং পুলিশ কমিশনাররা। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের যে ব্যবস্থা পরিকল্পনা, তারা কোন রাস্তা দিয়ে ঘুরবে, কোনো গোলমাল হলে সেটা সামলাতে যাবে কি যাবে না, ঘুমিয়ে থাকবে কি না, এসব পুলিশ দেখে নিত, পুলিশ কর্তারা দেখতেন। এবার বাহিনী ব্যবহারের পুরো পরিকল্পনা তৈরি হবে পর্যবেক্ষকদের উপস্থিতিতে। আমি বলছি 311 ধারা বলছি, তারপর পুরোটা তারা করবেন। কিভাবে, কোথায় বাহিনী থাকবে, কোথায় যাবে, কি হবে তাদের ভূমিকা, সবটা স্থির করবেন পর্যবেক্ষক। 294 আসনে 294 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এরপর সেই পর্যবেক্ষকরা যা বলবেন সেটা অনুযায়ী জেলা শাসক এবং পুলিশ সুপারদের অধীনে যারা থাকবেন তারা পদক্ষেপ করবেন, তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নেবেন না। অর্থাৎ বাহিনী ব্যবহারের প্রশ্নে পুলিশের ভূমিকা অনেক সীমিত হয়ে গেছে। মানে নির্দেশ পালনের ভূমিকাটুকু তো থাকবে, সেইটুকু আছে। অতীতে বিরোধীরা বারবার অভিযোগ করতেন জেলা কর্তাদের উপর ঊর্ধ্বতনের চাপ এবং নির্দেশ। আমি বলেছি যে এটা করে দাও, ওটা করে দাও, কাউন্টিংয়ে এখানে বন্ধ করে দাও, ওখানে এই করে দাও। করা যাবে না, আর করা যাবে না, কিচ্ছুটি করা যাবে না, কারণ মূল দায়িত্বগুলো তাদের হাতেই নেই। জেলা প্রশাসনের যারা কর্তা থাকবেন তাদের কাছে ওপর থেকে কোনো নির্দেশ এলে সেই নির্দেশ পালন করার ক্ষমতাটাই থাকবে না। কমিশন ঠিক করেছে জেলা শাসকদের কোনো দায়িত্ব থাকবে না, পর্যবেক্ষকরা সিদ্ধান্ত নেবেন, মানে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকবে না, পর্যবেক্ষকরা সিদ্ধান্ত নেবেন, সেটা মেনে চলবেন আমলারা, সরকারি আমলারা। এবং জেলা শাসকদের ওপরেও পর্যবেক্ষকদের নজরদারি চলবে। কমিশন বুঝিয়ে দিয়েছে একদম, যেদিনকে জ্ঞানেশ কুমারের উপস্থিতিতে মিটিং হয়েছিল সেদিনই বুঝিয়ে দিয়েছে যেটুকু দায়িত্ব থাকবে জেলা শাসকদের তাতেও আবার কড়া নজর। পর্যবেক্ষক যে নির্দেশ দেবেন সেটা পালনের ক্ষেত্রে কোনো বিচ্যুতি হলে তখন জনপ্রতিনিধিত্ব আইনের 311 ধারা প্রয়োগ হবে, যাতে নির্বাচন কমিশন যে কোনো সরকারি আমলা, পুলিশ কর্তা, কনস্টেবল থেকে শুরু করে সবাই, এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারাও যদি নির্দেশ পালনে কোনো রকম ত্রুটি করেন সরাসরি 311 ধারার যে ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করে কমিশন পদক্ষেপ করতে পারবে। মানে তার আগে যে একটা নিয়ম আছে না, বিভাগীয় তদন্ত, শোকজ, এটা হচ্ছে সরকারি নিয়ম। প্রথমে শোকজ হবে, তারপরে বিভাগীয় তদন্ত হবে, তারপরে ব্যবস্থা। 311 ধারা বলছে শোকজের দরকার নেই, বিভাগীয় তদন্তের দরকার নেই, সরাসরি ব্যবস্থা নাও। চাকরি নিয়ে টানাটানি পড়বে, যতদিন চাকরি করেছেন তার পিএফ গ্র্যাচুইটি নিয়ে টানাটানি পড়বে। সুতরাং আমি বলেছি না, এবারের ভোট অন্যরকম। পুলিশ প্রশাসনের একটাই কাজ, পর্যবেক্ষকের নির্দেশ মেনে চলা, এবং কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রেও তাই। আপনারা হয়তো অনেকেই জানেন ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর 7 জওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, পদক্ষেপ করেছে কমিশন। এটা চলতে থাকবে গোটা ভোট জুড়ে, এবং ভোটের পরেও যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে 311 ধারা বলছে কমিশন সরাসরি শাস্তির নির্দেশ দিতে পারে। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।